নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। কমিশন গঠন হলেই পুরো দমে কাজ। ১০০ দিন পূর্তিতে মজবুত অর্থনৈতিক প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় ব্রিটিশ প্রতিমন্ত্রী। সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সংবিধান পরিবর্তনের পদ্ধতি নিয়ে নানা মতভেদ। সংস্কার সম্ভব অধ্যাদেশের মাধ্যমে, একমাত্র সংসদের হাতেই সংশোধনের ক্ষমতা। নারায়ণগঞ্জের পাড়া মহল্লে মাদকের রাজ। প্রশাসনের নাকের ডগায় চলছে প্রকাশ্যে বেচাকেনা। ভাগ পান দলের নেতারাও। ইদানিং মাদকের ব্যবসা বেড়ে গেছে, মাদক গ্রহণকারী বেড়ে গেছে। পুলিশ এবং যৌথ বাহিনী এখানে যদি পরিষ্কারভাবে তারা উদ্যোগ নেয়, তাহলে মাদকের এই যে বিস্তার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। রানওয়ের অভাবে চালু হচ্ছে না বগুড়া বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আকাশপথ খুললে ব্যবসা ও পর্যটনের অপার সম্ভাবনা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছি আমি ফারজানা লীনা। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন তিনি। জানান, নির্বাচন কমিশন শিগগিরই গঠন হবে, এরপরেই নির্বাচন আয়োজনে পুরোদমে কাজ শুরু হবে। এ সময় মজবুত অর্থনীতির জন্য দেশ করতে প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। এছাড়া প্রতিটি শহীদ পরিবারকে পুনর্বাসন করার আশ্বাসও দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। হাবিবুর রহমান অভির সহযোগিতায় আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ১০০ দিন পার করল অন্তর্বর্তী সরকার। এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই গণ আন্দোলনের প্রাণশক্তি বীর শহীদদের স্মরণ করেন তিনি। আশ্বাস দেন প্রতিটি শহীদ পরিবারকে পুনর্বাসন করার। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। এরপরই আসে নির্বাচন প্রসঙ্গ। বলেন, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না। তবে একই সঙ্গে সংস্কারের উপর বিশেষ তাগিদ দেন তিনি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। শুধু জুলাই আগস্ট গণহত্যার বিচার নয়, গেল ১৫ বছরের সব অপকর্মের দৃষ্টান্তমূলক বিচারের কথাও বলেন প্রফেসর ইউনূস। শেখ হাসিনাকে ভারত থেকে চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। জনমানুষের সবচেয়ে বড় দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে বিশেষ উদ্যোগের কথা জানান সরকার প্রধান। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। ভাষণের শেষ পর্যায়ে এসে মজবুত অর্থনীতির দেশ গঠনের প্রতিশ্রুতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে অংশীদার হওয়ার আহ্বানও জানান তিনি। আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজ মন্ত্রণালয়ে ১০০ দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এ সময়ে ৮৬,০০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যে ২ বছরে যা দাঁড়াবে ৫ লাখে। জান্নাতুল মোহনার প্রতিবেদন।
এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজের 100 দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশে 18 লাখ বেকার রয়েছে জানিয়ে তিনি বলেন, 100 দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা সহ বিপিএল ঘিরে দেশজুড়ে ইয়ুথ ফেস্টিভ্যাল করার পরিকল্পনাও জানান উপদেষ্টা। সরকারিভাবে, সরকারি খাতে না, সরকারিভাবে, সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো। নির্ধারিত সময়ে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার আশা জানিয়ে উপদেষ্টা বলেন, এর আলোকে চলবে সংস্কার কাজ। আমরা আশা করছি খুব 3 মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারব। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। জানান, ক্রীড়া অঙ্গন সচল ও দুর্নীতিমুক্ত করতে ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর আয় ব্যয়ের হিসাব নেওয়া হবে। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। আর শ্রমিক অসন্তোষের পেছনে পতিত স্বৈরাচারের হাত রয়েছে বলে মনে করেন শ্রম সচিব। জানান, গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী এ নিয়ে কাজ করছে। সন্তোষ আসছে, সেখানে আপনারা জানেন সেনাবাহিনী কাজ করছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে। আমরা সবাইকে নিয়েই আমরা এইটাকে অ্যাডজাস্ট করবো এবং আপনারা জানেন আমরা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা কঠোর অবস্থানে যাচ্ছি। মার্চের মধ্যে শ্রম আইন সংশোধনের কথাও জানান সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারকে রূপরেখা ঘোষণার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রাজনৈতিক অর্থনৈতিক পুনরুদ্ধারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। আর বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিটেনের আগ্রহ রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় যুক্তরাজ্যে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে কথা বলেন তারা। বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকারের কর্মপরিকল্পনায় যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। We know that the interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation, and it has the full support of the UK government. পরে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনের প্রস্তুতি সহ গণতান্ত্রিক পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। প্রশ্নের জবাবে তিনি জানান, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কবে যাবেন সেটা তার বিষয়। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে চায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংস্কার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ বলছেন সংবিধান সংস্কার সম্ভব, আবার কারো মতে সংসদের অনুমোদন ছাড়া সংবিধানে কোনো ভিত্তি নেই, তাই সংবিধান কার্যকরে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। তবে সবারই দাবি কোনো দল বা সরকারের প্রয়োজনে নয়, সংস্কার হতে হবে জনগণের জন্য। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
1972 সালের 4 নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সালে তা কার্যকর হয়। এরপর বিভিন্ন প্রয়োজনে 17 বার সংবিধান কাটাছেঁড়া করে শাসক গোষ্ঠী, যেখানে জনগণ নয় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে তারা। তবে 5 আগস্ট রাজনীতির পট পরিবর্তন হলে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে ঢেলে সাজানোর যেসব পরিকল্পনা ঘোষণা করেছে তার অন্যতম হলো সংবিধান পরিবর্তন কিংবা পুনর্লিখন। পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কমিশন করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন, বর্তমান অন্তর্বর্তী সরকার, সবই তো হচ্ছে এই যে হাজার হাজার মানুষের আত্মদানের ফসল, তো একটি ফ্যাসিবাদী ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ের। তবে পরিবর্তনের পদ্ধতি এবং মাত্রা নিয়ে তৈরি হয়েছে মতভেদ। কেউ বলছেন সংবিধান সংশোধন বা সংস্কার করতে হবে, আবার কারো চাওয়া পুনর্লিখনের মাধ্যমে সম্পূর্ণ নতুন সংবিধান। এ নিয়ে মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মাঝেও। এক পক্ষ বলছে সংবিধান সংস্কার সম্ভব অধ্যাদেশের মাধ্যমে, যেভাবে 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয় কোথাও কোথাও লেখা ছিল না। সব রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে এটা করা হয়েছে, পরবর্তী সংসদ অ্যাপ্রুভাল দিয়েছে। এখন আমাদের প্রেসিডেন্ট আছে, অধ্যাদেশের মাধ্যমে হবে। 71-এ কারা অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের সংবিধান? যারা পাকিস্তান পার্লামেন্টের জন্য এমপি নির্বাচিত হয়ে গেছে। সেটা তো আরও কঠিন ছিল, পাবলিক ইন্টারেস্ট প্যারামাউন্ট কনসিডারেশন। তবে বর্তমান সংবিধান অনুযায়ী সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদের, তাই নতুন সংসদ গঠন না হওয়া পর্যন্ত সংবিধান সংশোধনী কার্যকর হবে না বলে জানান সিনিয়র আইনজীবীরা। কোনো দলীয় দৃষ্টিকোণের বাইরে গেলে জাতির বৃহত্তর স্বার্থে যদি কিছু করা যায়, তাইলে এখনই সময় এবং এখনই করা যেত বা করা যাবে, এরপরে কিন্তু হবে না। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় প্রস্তাবনা রেখে যাওয়ার আহ্বান জানান তারা। পুনর্লিখন করলাম, সেই পুনর্লিখিত সংবিধানের ম্যান্ডেটটা কে দিবে? সুতরাং এই সমস্ত প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন প্রতিটি পদে পদে থাকবে। এর একটাই মাত্র সমাধান হচ্ছে, এই সরকারের পক্ষ থেকে আমি প্রত্যাশা করব তারা কিছু প্রস্তাবনা দিবেন, যেটা পরবর্তীতে রাজনৈতিক সরকার ঐক্যমতের ভিত্তিতে সেটি কার্যকর করবেন। কোনো দল বা বিশেষ গোষ্ঠী নয়, জনগণের স্বার্থেই সংবিধান সংস্কার করা হবে, এমনটাই আশা সবার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সরকারের কার্যক্রম জনমুখী করতেই বিএনপি গঠনমূলক সমালোচনা করে বলে মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিতে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাগ্রত বাংলাদেশ। আওয়ামী লীগের পয়সা না, বিএনপির ঠেকানোর চেষ্টা করেন না। এ সময় অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পতিত আওয়ামী সরকারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান বক্তারা। আওয়ামী আমলের তৈরি করা সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। হিটলারের নাৎসি বাহিনীর পরে যে আরেকটি বাহিনী পৃথিবীতে আবির্ভূত হয়েছে, এই ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট অবস্থান করছে ভারত। পারে না ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে। বাংলাদেশকে যদি বন্ধু প্রতি মনে করেন, তাহলে দ্রুত শেখ হাসিনাকে আপনার দেশ থেকে তাড়িয়ে দেন। তাদের প্রতি আমাদের এত বিশ্বাস, আস্থা, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় 600 মতো এই খুনি দুষ্কৃতিকারী ছিল। কোথায় গেল তারা? এই বর্ডার ফাঁকি দিয়ে এই সমস্ত আওয়ামী দুর্বৃত্তরা কিভাবে ভারতে গেল, সেই প্রশ্ন অবশ্যই জাতি একদিন আপনাদেরকে করবে এবং তার জবাব কিন্তু দিতে হবে। উপদেষ্টা পরিষদের কলেবর বাড়াতে দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। নির্বাচন সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরো নজর দেওয়ার আহ্বানও জানান তিনি। আলামতটা ভালো না, ওইদিকে দৃষ্টি দেন, দৃষ্টিটা ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঢাকা শহরে যানজট কমানো, ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা,
এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন। রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন, সপ্তাহে সপ্তাহে বসেন, তাদের পরামর্শ নেন, তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন, তাহলে ভুল ত্রুটি কম হবে। আর না হলে এইরকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না। সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন, কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইলে ওরা বানায় দিলাম। এটা হাসিনা করছিল, অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না, অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না। কাজে ওই আওয়ামী লীগের পথে হাইটেন না। বিএনপি নয় বরং দেশের জন্যই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন বলেও দাবি করেন বিএনপি নেতারা। আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গুম করার পর গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। যারা এই গুমের সাথে জড়িত তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান অভিযোগকারীদের আইনজীবী। পাশাপাশি এখনও যারা গুম অবস্থায় আছেন তাদের ফিরিয়ে আনার দাবিও জানানো হয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। আমাকে নিয়ে আসা হয় এখানে হেডকোয়ার্টারের আশেপাশে কোনো একটি স্থানে, যে স্থানে আমি সব সময় শুনতে পেতাম বিমান ল্যান্ড করা আর ওঠার শব্দটা। এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল, চোখ বাঁধা, তারপর 24 ঘন্টা হাত বাঁধা, আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না। ইচ্ছে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু রাতে পড়াশোনা করা অবস্থায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে যায় তাকে। চালানো হয় নির্মম নির্যাতন। শুনছিলাম এক অভিযোগকারীর নির্যাতনের বর্ণনা। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো। তার মতো আওয়ামী লীগের আমলে একইভাবে নির্যাতনের শিকার হন ছাত্র শিবিরের বহু সদস্য। গুলশান আজাদ মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষার পরিচয়ে আমাকে প্রথম পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে ওঠানো হয়। এমনই 7 জনের নির্মম অভিজ্ঞতার প্রেক্ষিতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় আরও 7টি অভিযোগ। অভিযোগকারীরা জানান, কাউকে কাউকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে পরে রাস্তায় ফেলে দেওয়া হতো। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। রবিবার সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর ভুক্তভোগীদের আইনজীবী জানান, 53 জন র্যাব ও সাদা পোশাকের পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যিনি এখন পর্যন্ত মিসিং আছেন, আমরা শত চেষ্টা করেও ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখন মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। এদিকে প্রতিদিনকার ন্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালের মূল ভবন পরিদর্শন করে চিফ প্রসিকিউটর বলেন, সোমবার জুলাই গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানার অধীনে বিগত সরকারের 14 নেতাকে হাজির করা হবে। যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি। কালকে তারা নর্মাল ডেটে হাজির হবেন। তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন, সেই আইনজীবীরা থাকবেন। এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, তারা আসবেন। আসার পরে ন্যাচারালি কালকে হয়তো তদন্ত রিপোর্টের জন্য যদিও দিন ধার্য আছে, স্বাভাবিকভাবেই 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না। সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা। শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে তাদেরও বিচারের আওতায় আনা সম্ভব বলে আশা প্রসিকিউশনের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। মাত্র ১৫০০ ফুট রানওয়ের অভাবে চালু করা যাচ্ছে না বগুড়া বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। রাজনৈতিক সদিচ্ছার অভাব নাকি ভৌগোলিক বৈষম্য,
কী কারণে বগুড়ায় 2 যুগেরও চালু হয়নি বিমানবন্দরটি তার উত্তর জানা নেই কারো। অথচ আকাশপথ খুললে শুধুমাত্র ব্যবসা এবং পর্যটন ক্ষেত্রে 2500 বছরের সভ্যতার এই নগরী দেখাচ্ছে অপার সম্ভাবনার হাতছানি। তাই দ্রুত বিমানবন্দর চালুর দাবি এখন বগুড়াবাসীর। সঞ্জু রায়ের প্রতিবেদন। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া গুরুত্বপূর্ণ কলকারখানা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গন কিংবা পর্যটন খাত সব দিক থেকেই এগিয়ে এই জেলা। তবে উন্নয়নের প্রশ্নে বরাবরই যেন পিছিয়ে 2500 বছরের সভ্যতার নগরী। জেলা সদরের এরুলিয়ায় 600 ফুট প্রস্থ আর 4500 ফুট রানওয়ের একটি বিমানবন্দর থাকলেও 2 যুগেও এ রানওয়েতে স্পর্শ করেনি কোনো যাত্রীবাহী বিমান। 90-এর দশকে বাণিজ্যিক বিমান চলাচলের উদ্দেশ্যে 110 একর জায়গায় 22 কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটি নির্মাণ হলেও লোকসানের শঙ্কায় আর চালুই করা হয়নি। এখন সেটি ব্যবহৃত হচ্ছে বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল হিসেবে। সবকিছু থেকেও বাণিজ্যিক বিমান চালুর উদ্যোগ না নেওয়ার আক্ষেপ বগুড়াবাসীর। বগুড়া হচ্ছে উত্তরবঙ্গের রাজধানী এবং আপনারা জানেন বগুড়া কিন্তু একটা বাণিজ্যিকভাবে অনেক একটা গুরুত্বপূর্ণ স্থান। সার্বিক বিবেচনা করে কিন্তু বগুড়া এয়ারপোর্টটা অনেক বেশি দরকার। আমরা বড় ভালো টিম নিয়ে আসতে পারিনি শুধু স্টেডিয়ামের কারণে। তো আমাদের প্রাণের দাবি, বগুড়াবাসীর সবার দাবি একটা এয়ারপোর্ট। বগুড়ার বিভিন্ন শিল্প কারখানা থেকে বছরে 1000 কোটি টাকার পণ্য রপ্তানি হয় বিদেশে। আকাশপথে যোগাযোগ নিশ্চিত করা গেলে এই শহর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে দাবি ব্যবসায়ী নেতাদের। এয়ারপোর্টটা হলে পরে আমাদের এক্সপোর্ট এরিয়াটা আরো বেড়ে যাবে এবং আমরা আশা করি যে আমাদের মেজর একটা বৈদেশিক মুদ্রা আমাদের রাজনৈতিক নেতারা বলছেন শুধু রাজনৈতিক বৈষম্যের কারণেই বারবার আশা দিয়েও চালু করা হয়নি বিমানবন্দরটি। এটা টোটালি রাজনৈতিক একটি কারণ। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা বগুড়ার কোনো উন্নয়ন চায়নি। বগুড়ায় যারা আওয়ামী লীগ করেছে তাদের পকেটই ভরেছে, তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে, আমাদের বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাত্র 1500 ফুট রানওয়ে নির্মাণ করা গেলেই বিমানবন্দরটি চালু করা সম্ভব বলছেন জেলা প্রশাসক। 4500 ফিট রানওয়ে আছে, 6000 থেকে 6500 ফিট বর্ধিত করলেই আমাদের এখানে ডোমেস্টিক্যালি এখানে এটা কমার্শিয়াল এয়ারপোর্ট হতে পারে। 1500 ফিট বৃদ্ধি করার জন্য যে জমি অ্যাকোয়ার করার প্রয়োজন সেই বিষয়ে কাজ করছি। সব বাধা পেরিয়ে বগুড়ায় দ্রুত চালু করা হোক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম, এমন প্রত্যাশা সবার। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সড়ক মহাসড়ক পেরিয়ে নারায়ণগঞ্জের পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে মাদকদ্রব্য। প্রকাশ্যে চলছে মাদকের হাট বাজারও। স্থানীয়রা বলছেন শুধু শহরতলিতেই প্রতিদিন কোটি টাকার মাদক বিক্রি হয়। ভাগ পান সড়ক থাকা বহু দলের নেতারাও। এমনকি রাজধানী ঢাকা সহ আশপাশের মাদক চোরাচালান হয় এই পথেই। তবে এরই মধ্যে মাদক বিরোধী অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। বিলাল হোসেনের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হাটবাজারের মতোই এভাবেই প্রকাশ্যে দিনরাত মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায়। চানমারির মতো নগরীর 2 নম্বর রেলগেট, নতুন জিমখানা, চাষারা রেল স্টেশন থেকে ইসদাইর পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে হয় মাদক বেচাকেনা। মূলত স্থানীয় নেতা ও পুলিশের সোর্সদের সঙ্গে সখ্যতা গড়ে টাকার বিনিময়ে চলে মাদকের ব্যবসা। ফলে মাদক কারবারিরা নিজেদের ক্ষমতাধর মনে করে। আবার মাদক বিক্রির ভাগ বাটোয়ারা নিয়ে চলে বাকবিতণ্ড মারামারি। স্থানীয়রা বলছেন প্রশাসন কঠোর না হলে মাদক নির্মূল করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আপনার শিথিলতার কারণে ইদানিং মাদকের ব্যবসা বেড়ে গেছে, মাদক গ্রহণকারী বেড়ে গেছে এবং ছিনতাই, চাঁদাবাজি এর কারণে বেড়ে গেছে। থানার মধ্যে এগুলির পরিষ্কার তালিকা রয়েছে এবং পুলিশ এবং যৌথ বাহিনী এখানে যদি পরিষ্কারভাবে তারা উদ্যোগ নেয় তাহলে মাদকের এই যে বিস্তার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। ছোটখাটো মাদক ব্যবসায়ীতে আমরা ধরে নিয়ে গেলাম, আবার ছেড়ে দিলাম, আবার তার জামিন বেরিয়ে এসে আবারও সেই ব্যবসায় তারা জড়িত হয়। আসলে মাদকের মূল জায়গা যেটা, মূল উৎসটা বন্ধ করা উচিত। মাদক বিক্রি করে কে যদি নাম বলি তাহলে বোঝেন যে কোনো মানুষের কল্লা থাকবো একদিকে আর দেহ থাকবো বোঝেন আরেক দিকে। শুধু শহরতলিতেই নয়, রূপগঞ্জের চনপাড়া, দড়িকান্দি, বন্দরের ময়মনসিংহপট্টি, বাবুপাড়া ও সোনারগাঁয়ের সাদিপুর, বানিচিনি গুহাট্টা ও 2500-এর বালিয়াপাড়া ও বিশনন্দী এলাকাতে প্রকাশ্যে চলে এমন মাদকের হাট।
পুলিশ সুপার বলছে মাদক কারবারিদের তৎপরতা বাড়লেও এখন মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এখন আমাদের পুলিশ পরিপূর্ণভাবে সক্ষমতার সাথে মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমরা 2টো বড় চালানের মাদকও উদ্ধার করেছি। পাশাপাশি আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান আরো অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের ঠাঁই এই নারায়ণগঞ্জের মাটিতে হবে না। এদিকে মাদক নির্মূলে প্রশাসনের ব্যর্থতা কোথায় তার খোঁজ করা হচ্ছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। আমরা ছোট হোক বড় হোক মাদক ব্যবসায়ী যে তাকে আমরা ছাড় দেবো না, বড়ও ধরবো ছোটও ধরবো, কাউকে আমরা ছাড় দেবো না। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাকে পাওয়া যাবে যেখানে পাওয়া যাবে আমরা অ্যারেস্ট করবো। যৌথ বাহিনী অভিযান করলে মাদক নির্মূল করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামের সরকার নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু বীজ। এতে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা দেখা দিয়েছে। খরচ বেড়ে যাওয়ায় আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন অনেক প্রান্তিক কৃষক। বাজারে বীজ আলুর দাম কিছুটা বেশি হলেও লক্ষ্যমাত্রা অর্জনের আশা কৃষি বিভাগের। সহকর্মী জুয়েল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলু আবাদের জন্য কেউ জমিতে দিচ্ছেন হাল চাষ, কেউ করছেন পরিচর্যা, আবার কোথাও কোথাও চলছে আলু বীজ বপন। এই দৃশ্য কুড়িগ্রামের চরাঞ্চলের। পরপর 2 বছর আলুর ভালো দাম পাওয়ায় এবারও আশাবাদী চাষিরা। এতে জেলায় বাড়ছে আগাম আলু চাষ। তবে প্রান্তিক কৃষকদের কপালে এখনো দুশ্চিন্তার ভাঁজ। তারা বলছেন সরকার বীজ আলুর দাম 68 টাকা কেজি নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 100 টাকায়। পাশাপাশি উচ্চ মূল্যে সার, কীটনাশক ও সেচ দিয়ে আলু আবাদ কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। তাই কম দামে বীজ আলু সহ অন্যান্য উপকরণ চান প্রান্তিক কৃষকরা। সরকারের কাছে বারবার আমার অনুরোধ যেন আলুর বীজের দামটা, সারের দামটা, ওষুধের দামটা একটু কমায় দেয়, তাহলে এলাকার মানুষ আবাদ করে খেতে পারবে, কম দামে বিক্রি করতে পারবে। সরকার যদি আমাকে কম দামে বীজ দিত তাহলে এই জমিতে আমরা আলু লাগাইলাম হয়, আলু লাগাইলে আমার জমিও ভালো হতো, আলুও হতো, আমরাও সফল হইতাম। যদি একটু কম দামত পেলাম হয় তাহলে মনে করো খরচটা কম হইলে মানুষ মনে করো কিনি খাবার পেলে হয়, দামটা একটু সেফ পেলে হয়। কিন্তু গেলা একটু খরচ বেশি পড়ে যাবেছে, তো আমারও পোষায় না। বাজারে দাম কিছুটা বেশি হলেও কৃষক হিমাগার, বিএডিসি সহ বেসরকারি সংস্থার সংস্করণ করা বীজে আলু আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে কৃষি বিভাগ। চরাঞ্চলে আমাদের আগাম আলু আবাদ শুরু হয়ে গিয়েছে এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আমাদের এই তারা যেন সময় মতো উপকরণ প্রাপ্ত হন এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। জেলায় এবছর ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে বীজের প্রয়োজন হবে 12,000 মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি সহ জেলার 5 হিমাগারে সংরক্ষিত আছে 6,500 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।